আরহার মুখটা মুহূর্তেই চুপসে গেল। এতক্ষণ যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বেগুনের সঙ্গে যুদ্ধ করছিল, শেহজাদের কথা শুনে সব সাহস যেন উধাও। তারপর মানুষটার দিকে ভালো করে তাকাতেই তার এমন কথায় আবারও বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। গাল দুটো লজ্জায় টুকটুকে লাল হয়ে গেছে। শেহজাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এখানে কি করছিলি তুই? আরহা ঠোঁট ফুলিয়ে বলল, কেন, দেখতে পাচ্ছেন না, বেগুন ভাজছিলাম। শেহজাদ পোড়া বেগুনগুলোর দিকে একবার তাকিয়ে আবার আরহার দিকে ফিরল। এগুলো বেগুন ভাজা নাকি কয়লা পোড়া রে? এমন পুড়িয়ে ফেলেছিস কেন? আর তোকে কে রান্নাঘরে ঢুকতে বলেছে? মুরব্বীদের মতো নিজে নিজে ঢুকে পড়েছিস? আরহা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, মোটেও আমি মুরব্বীদের মতো করিনি। বেগুন তো আপনার পছন্দ, আম্মু ফোন করে রান্না করতে বলেছে, আর এটা বলেছে যেন তার হবু জামাইয়ের ঠিকমতো যত্ন নেই। ওর মুখে হবু জামাই কথাটা শুনে শেহজাদ হালকা কেসে ওঠে। কি? ওকে হঠাৎ অস্বস্তিতে ফেলার জন্য ঠোঁট টিপে হাসলো আরহা। তারপর নির্বিকার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কোথায় কি? বেগুন তো আমি পোড়াইনি, সব তো আপনি জ্বালিয়েছেন। শেহজাদ এবার সত্যি অবাক হয়ে গেল। আমি? আপনি না তোকে? বেগুন তো এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু আপনি হঠাৎ এমন এমন। কথাটা শেষ করতে না পেরে একটু ইতস্তত করলো সে। তারপর এক নিঃশ্বাসে বলে ফেলল, এমন হট ফিগার নিয়ে সামনে চলে এলেন, এমন হটনেসেই তো আমি ঘায়েল হয়ে যাই। সেখানে ওরা তো ভোলা ভালা বেগুন। মানুষে যদি ক্রাশ খায় তাহলে বেচারা বেগুনগুলো খাবে না কেন? আপনার হটনেসে ক্রাশ খেয়েই তো পড়ে গেছে। কথা শেষ করে নিজের যুক্তিতে নিজেই মাথা নেড়ে সম্মতি দিল সে। শেহজাদ কয়েক সেকেন্ড নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করে গম্ভীর গলায় বলল, বাদরামি করিস আমার সাথে? নিজে পুড়িয়ে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস? আরহা মুখ বাঁকিয়ে রইল। শেহজাদ তাওয়ার দিকে তাকিয়ে আবার বলল, তোর কথাই মানলাম, আমার হটনেসে পড়েছে। তা এত যখন বেগুন ভাজতে পারিস, তাহলে বেগুন ভাজতে যে তেল দিতে হয় সেটা দেশনি কেন? আরহা বিষয়ে চোখ বড় বড় করে বলল, হ্যাঁ, তেলও দিতে হয় নাকি? শেহজাদ দু হাতে কোমর চেপে গভীর শ্বাস ফেলল। না, তেল দেয় না, তোর নানা শিরা দিয়ে ভাজে। ফাজিল কোথাকার, যা এখান থেকে, আমি করছি। গাল ফুলিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আরহা। দরজার কাছে গিয়ে আবার থেমে মাথাটা ভিতরে ঢুকিয়ে কৌতূহলী গলায় বলল, শেহজাদ ভাই। কি? এই যে আপনি বললেন নানার শিরা, আচ্ছা এই শিরা আবার কি? শেহজাদ ধীরে ধীরে মুখ তুলে এমন এক দৃষ্টি দিল যেন আর এক সেকেন্ড দাঁড়িয়ে থাকলে ওকেই কড়াই ভেজে ফেলবে শেহজাদ। সেই চোখ দেখে আরহা ভয়ে ভয়ে আচ্ছা যাচ্ছি বলে দৌড় দিয়ে সেখান থেকে পালালো। ওর ছুটে যাওয়া শব্দ মিলে যেতেই শেহজাদের ঠোঁটের কোনো অজান্তে একটুখানি হাসি ফুটে উঠল। মেয়েটা সত্যি অদ্ভুত, একেবারে অবুঝ, সরল আর ভীষণ প্রাণবন্ত। যতবারই ওকে দেখে ততবারই মনে হয় এতটা নিষ্পাপ মানুষও হয়। আর একটা বিষয় ভেবে বুকের ভেতর অদ্ভুত স্বস্তি অনুভব করলো সে। বিকেলে ঘটনাটা মনে হয় আরহার মনেই নেই, থাকলেও অন্তত সেই অস্বস্তির ছাপ এখন আর ওর চোখে নেই। এই মুহূর্তে সেটুকুই যেন শেহজাদের কাছে অনেক বড় স্বস্তি। রাত প্রায় 10:30। ক্যান্টনমেন্টের অপারেশন কনফারেন্স রুমে জরুরি বৈঠক চলছে। বড় স্ক্রিন জুড়ে ভেসে আসছে সীমান্তবর্তী কয়েকটি এলাকার স্যাটেলাইট ছবি, সন্দেহভাজন রুট, লোকেশন ম্যাপ আর গোয়েন্দা সংস্থার পাঠানো সর্বশেষ তথ্য। ঘর জুড়ে থমথমে নীরবতা। টেবিলের শেষে বসে আছেন কর্নেল আসাদ শিকদার, তার ডান পাশে মেজর মাহমুদ ইসলাম সোহাগ, আর বিপরীতে বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন অপারেশন অফিসার। কর্নেল আসাদ ফাইল বন্ধ করে গম্ভীর কণ্ঠে বললেন, 1 ঘন্টা আগে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্স নিশ্চিত তথ্য দিয়েছে দেশের ভেতরে সক্রিয় একটি আন্তঃজেলা অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান চক্র আজ রাতেই বড় একটি চালান হাতবদল করবে। শুধু অস্ত্র নয়, তাদের কাছে ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকও রয়েছে। স্ক্রিনে একটি নির্দিষ্ট লোকেশন ভেসে উঠল। লোকেশন ইতিমধ্যেই কনফার্ম হয়েছে, কিন্তু সমস্যা হলো ওরা অত্যন্ত সংগঠিত। সামান্য তথ্য ফাঁস হলে কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা খালি করে ফেলবে, তাই কোনো ধরনের বিলম্বের সুযোগ নেই। সোহাগ মনোযোগ দিয়ে এতক্ষণ দেখছিল সব। আসাদ শিকদার থামতেই সে সামনে ঝুঁকে বলল, স্যার, টার্গেটের সিকিউরিটি অন্তত 15 থেকে 20 জন সদস্য থাকার সম্ভাবনা রয়েছে। তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল, হ্যান্ডগান এবং বিস্ফোরক থাকতে পারে। প্রয়োজন হলে তারা সরাসরি ফায়ারও ওপেন করবে। রুমের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। কর্নেল আসাদ শান্ত গলায় বললেন, এই অপারেশনে কোনো ভুলের সুযোগ নেই। টার্গেট পালাতে পারবে না, আবার সাধারণ মানুষেরও কোনো ক্ষতি হওয়া চলবে না।
কয়েক সেকেন্ড নীরব থেকে তিনি চারপাশে তাকালেন। সবাইকে দেখছি, কিন্তু ক্যাপ্টেন শেহজাদ মির্জা কোথায়? একজন অফিসার উত্তর দিল, স্যার, আজ তিনি অফ ডিউটিতে আছেন। কর্নেলের কণ্ঠে আরও দৃঢ় হয়ে উঠল, কিন্তু এখন তো ওকে চুপ থাকা যাবে না। এই অপারেশনে শেহজাদকে লাগবেই। ওর আরবান অ্যাসল্ট আর ক্লোজ কোয়ার্টার কাম্ব্যাটের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন। আমি দেখছি স্যার। কথাটা বলে সুহাগ নিজের ফোন বের করলেন। রুমের পর সবাই পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে লাগলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল ক্যাপ্টেন শেহজাদ মির্জা। কল বাটনে চাপ দিতে একবার, দুইবার, তিনবার রিং হতে লাগলো, কিন্তু রিসিভ হলো না। শেহজাদ বেগুন ভেজে রান্নাঘরটা গুছিয়ে মাত্র বেডরুমে এসেছে। আলমারি খুলে দ্রুত একটা কালো টি শার্ট গায়ে জড়িয়ে নিতেই বিছানার ওপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সোহাগ। শেহজাদ এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করলো। জি সোহাগ ভাই। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ। কোথায় আছিস? বাসায়। কেন, কি হয়েছে? জরুরি অপারেশন। কর্নেল আসাদ শিকদার স্যার নিজে মিটিংয়ে আছেন। ইন্টেলিজেন্স থেকে হাই প্রায়োরিটি ইনপুট এসেছে। আজ রাতে অপারেশন হবে। শেহজাদের মুখের ভাব মুহূর্তে বদলে গেল। আজকে আরহার প্রথম দিন এখানে, আর আজকে আমার একটা অপারেশন। বেশ মন খারাপ হলো ওর, কিন্তু কি করবে, ডিউটি তো ডিউটি। তাই মন খারাপ একপাশে সরিয়ে রেখে বলল, টার্গেট? বড় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান চক্র। লোকেশন কনফার্ম। ব্রিফিং শেষ। স্যার তোকে ইমিডিয়েট রিপোর্ট করতে বলেছেন। মুভ আউট টাইম 30 মিনিটের মধ্যে সবাই রওনা হবে। তুই যত দ্রুত পারিস ক্যান্টনমেন্টে চলে আয়। এক সেকেন্ডও সময় নষ্ট করলো না শেহজাদ। ওকে, আমি এখনই বের হচ্ছি। কল কেটে যেতে কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল সে। ঘরের বাইরে ডাইনিংয়ের দিকে একবার তাকালো। আর হয়তো এখনও জানেই না রাতটা আর স্বাভাবিকভাবে কাটছে না। গভীর একটা নিঃশ্বাস ফেলে আলমারি খুলে নিজের অপারেশন ব্যাগটা বের করলো শেহজাদ। কয়েক মিনিটের মধ্যেই একজন সাধারণ মানুষ নয়, দায়িত্বে থাকা একজন সেনা কর্মকর্তা হিসাবে তাকে মাঠে নামতে হবে। অপারেশন ব্যাগে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখছিল শেহজাদ। ঠিক তখনই দরজার সামনে নরম পায়ের শব্দ হলো। মুখ তুলে তাকাতে দেখলো আরহা দাঁড়িয়ে আছে, হাতে দুটো প্লেট। মুখে হালকা হাসি থাকলেও শেহজাদের ব্যাগ গোছানো দেখে সেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? শেহজাদ ব্যাগের চেন টেনে বন্ধ করে শান্ত গলায় বলল, হ্যাঁ, জরুরি অপারেশন এসেছে। এই মুহূর্তে ক্যান্টনমেন্টে রিপোর্ট করতে হবে। আর হার ভ্রু কুচকে গেল। এত রাতে? আমাদের কাজের নির্দিষ্ট সময় নেই আরও। দেশের দায়িত্ব যখন ডাকে তখন দিনরাত বলে কিছু থাকে না। এখনই বের হতে হবে। কথাটা শুনে আরহা আর কিছু বলল না, শুধু নিজের দিকে তাকিয়ে রইল। কয়েক মিনিট আগেও ভেবেছিল আজ দুজনে একসঙ্গে বসে রাতের খাবার খাবে। অনেক কষ্ট করে সব গুছিয়ে নিল। যদিও বেগুন ভাজাটা শেষ পর্যন্ত শেহজাদকে করতে হয়েছে, তবুও তার কাছে ব্যাপারটা বিশেষ ছিল। কিন্তু সেটা আর হলো না। মনের ভেতরটা কেমন যেন খালি খালি লাগলেও মুখে একটু প্রকাশ করলো না সে। জোর করে ঠোঁটে ছোট্ট একটা হাসি এনে বলল, ঠিক আছে, যান আপনি। আর আমাকে একদম নিয়ে ভাববেন না। আরও একদম গুড গার্ল হয়ে থাকবে, সাবধানে যাবেন। শেহজাদের ওর মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মেয়েটা কিছু না বললেও মন খারাপটা চোখে স্পষ্ট। ধীরে ধীরে ওর সামনে এসে দু হাতে গালটা ধরে কপালে চুমু দিল শেহজাদ। হঠাৎ আমার স্পর্শে কেঁপে উঠল আরহা। মন খারাপের বদলে ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটল। তা দেখে শেহজাদও হাসলো। এরপর নরম গলায় বলল, আমি জানি আমার আরও গুড গার্ল, কিন্তু তবু একা রেখে যাচ্ছি। একটু টেনশন তো হবেই, তাই না? তাই আমি না ফেরা পর্যন্ত কোথাও বের হবি না। ঘরের দরজা ভেতর থেকে লক করে রাখবি। কেউ ডাকলেও খুলবি না। আমি হলো আগে ফোন করব, তারপর দরজা খুলবি, বুঝেছিস? আরহা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। শেহজাদ আবার বলল, কোনো সমস্যা হলে আগে ক্যান্টনমেন্টের সিকিউরিটি অফিসে কল দিবি, আর খুব প্রয়োজন হলে আমাকে ফোন করবি। একটু থেমে আবার যোগ করলো, আর আমি যদি ফোন না ধরি বুঝবি অপারেশনে ব্যস্ত আছি। তখন বারবার ফোন না করে সরাসরি সিকিউরিটিকে জানাবি, কিন্তু কোনো অবস্থাতেই একা বাইরে বের হবি না। আচ্ছা, আরেকটা কথা, ফোনে ওয়াইফাই কানেক্ট করে দিয়েছি। আমি না আসা পর্যন্ত দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকবি না। বারান্দাতেও বেশি সময় যাবি না। নিজের খেয়াল রাখবি। আরহা এবার মৃদু হেসে বলল, এতগুলো নির্দেশ একসাথে মনে থাকবে তো? শেহজাদের ঠোঁটেরও হালকা হাসি ফুটে উঠল। থাকতেই হবে, কারণ এখন তোর দায়িত্ব শুধু তোর নিজের না, আমার চিন্তাটাও কমিয়ে রাখা। তুই সেফ মানে আমি টেনশন মুক্ত, বুঝলি? কথাটা শুনে আরহার বুকের ভেতরটা অদ্ভুত উষ্ণতায় ভরে উঠল।
সে আর কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। শেহজাদ শেষবারের মতো ওর দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিল। তারপর শেহজাদ চলে যেতেই দরজা লক করে নিঃশব্দে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো আরহা। দুটো প্লেট এখনও ঠিক আগের মতোই সাজানো, শুধু একজনের জায়গাটা খালি। রাত 12:30, পুরো কোয়ার্টার জুড়ে নেমে এসেছে গভীর নীরবতা। দেয়ালে টাঙানো ঘড়িটার টিকটিক শব্দটাও যেন আজ কেমন বেশি স্পষ্ট শোনাচ্ছে। অথচ আরহার চোখে এক ফোঁটা ঘুম নেই। ডাইনিং টেবিলের ওপর রাতের খাবারগুলো ঠিক যেভাবে সাজানো ছিল সেভাবেই পড়ে আছে। ভাত ঠান্ডা হয়ে গেছে, তরকারির ওপর পাতলা জমাট আস্তরণ পড়েছে। তবু একবার ছুঁয়ে দেখেনি সে। শেহজাদ যাওয়ার পর থেকে তার খিদেটাও যেন কোথায় হারিয়ে গেছে। বারবার মনে হচ্ছে এই বুঝি দরজাটা কড়া নাড়ার শব্দ হবে। শেহজাদ ফিরে এসে আগের মতোই ডাকবে, আরও। আর সে কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে লোকটার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলবে। অভিযোগ করবে, অভিমান করবে, আবার সব ভুলে শক্ত করে জড়িয়ে ধরবে। কিন্তু সময় শুধু এগিয়ে চলল, দরজায় কোনো শব্দ হলো না। হঠাৎ কি মনে হতেই ধীর পায়ে শেহজাদের ঘরের দিকে এগিয়ে গেল আরহা। দরজাটা আধখোলা ছিল। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত পরিচিত অনুভূতি ঘিরে ধরল তাকে। ঘরটা বরাবরের মতোই পরিপাটি, বিছানার চাদরে একটু ভাঁজ নেই। টেবিলের ওপর ফাইলগুলো নিখুঁতভাবে গুছিয়ে রাখা। আলমারির দরজাটাও বন্ধ, যেন ঘরের প্রতিটি জিনিসই শেহজাদের শৃঙ্খলাপূর্ণ স্বভাবের সাক্ষী। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের সামনে এসে থামল সে। সেখানে রাখা বড় কাপড়ের বাক্সটায় কয়েকটা ময়লা পোশাক পরে আছে। নিচু হয়ে দেখতে গিয়ে তার চোখ আটকে গেল একটা কালো টি শার্টে। এই তো যাওয়ার সময় শেহজাদের গায়ে যে কালো টি শার্টটা ছিল সেটাই। কাপা হাতে কাপড়টা তুলে নিল আরহা। পরও যত্নে সেটাকে নিজের বুকের মধ্যে চেপে ধরল, যেন একটা সাধারণ কাপড় নয়, শেহজাদকে বুকে জড়িয়ে রেখেছে। টি শার্ট জুড়ে এখনও লেগে আছে লোকটার পরিচিত গায়ের গন্ধ, সেই গন্ধ যেটা তার কাছে অদ্ভুত এক নিরাপত্তার অনুভূতি এনে দেয়। চোখ দুটো আস্তে করে বন্ধ করে টি শার্টটি নাকের কাছে চেপে ধরে গভীর করে শ্বাস নিল সে। মুহূর্তের মধ্যেই বুকের ভেতর জমে থাকা সমস্ত শক্তি ভেঙে পড়ল। চোখের কোণ বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। ফিসফিস করে ভাঙা গলায় বলল, আপনি খুব খারাপ শেহজাদ ভাই, খুব খারাপ। আমাকে এভাবে একা কেন রেখে গেলেন? আমি যে একা থাকতে ভয় পাই, জানেন না আপনি? কিন্তু এই পর মুহূর্তেই আমার নিজের থেকে আপনার জন্য চিন্তা বেশি হচ্ছে। আপনি ঠিক আছেন তো শেহজাদ ভাই? আর একটু শক্ত করে টি শার্টটা আঁকড়ে ধরল সে। জানেন, আমি একদম ভালো নেই। আপনাকে ছাড়া এই বাসা, এই রাত, সব কিছু কেমন যেন ফাঁকা লাগে। মনে হয় আমার ভেতরে থেকেও যেন সব শব্দ হারিয়ে গেছে। আপনাকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো কখনো ঠিক করে বলতেই পারিনি, কিন্তু আজ বুঝছি আপনি ছাড়া আমি সত্যিই কিছু নই। তাড়াতাড়ি আসুন না শেহজাদ ভাই, অপেক্ষা করছি তো। কথাগুলো শেষ করে আর নিজেকে সামলাতে পারল না আরহা। টি শার্টটা বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল সে। তারপর টি শার্টটা বুকে চেপে ধরে চাপা কান্নায় ভেঙে পড়ল সে। নিঃশব্দ সেই ঘরে শুধু একটাই শব্দ ভেসে বেড়াতে লাগলো, একটা মেয়ের চাপা কান্না। সে তার সবচেয়ে প্রিয় মানুষটার প্রতীক্ষায় প্রতিটা মুহূর্ত গুনে চলেছে। এমন সময় হঠাৎ করে নিস্তব্ধ ঘরটায় মোবাইলে ফোনের রিংটোন বেজে উঠল। চমকে উঠল আরহা। বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরা শেহজাদের টি শার্টটা নামিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে ভেসে উঠল, মামি, মমতাজ বেগম কল করেছে। কাপা হাতে কলটা রিসিভ করলো আরহা। আসসালামু আলাইকুম মামি। কথাটা শেষ হওয়ার আগে গলাটা ভেঙে গেল। এতক্ষণ ধরে বুকের ভেতরে জমে থাকা কষ্ট আর আটকে রাখতে পারল না সে। কল ধরার আগে অনেক কষ্ট নিজেকে সামলে নিলেও আর পারল না। ফুপিয়ে আবার কেঁদে উঠল সে। ওপাশে মুহূর্তে স্তব্ধ হয়ে গেলেন মমতাজ বেগম। আজ তিনি একা ছিলেন না, পাশে বসেছিলেন আফতাব হোসেন। ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই আরহার কান্নার প্রতিটি শব্দ তার কানেও পৌঁছে গেল। দুজনে একে অপরের মুখের দিকে তাকালেন। মুহূর্তে উদ্বেগ ছড়িয়ে পড়ল দুজনের চোখে মুখে। মমতাজ বেগম ব্যাকুল হয়ে বললেন, আরু, কি হয়েছে মা? এভাবে কাঁদছিস কেন? আফতাব হোসেনও উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কি হয়েছে মামুনি? শরীরটা আবার খারাপ লাগছে নাকি? কেন কাঁদছো? আরহা কিছুই বলতে পারল না, শুধু কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। মমতাজ বেগমের বুকটা ধক করে উঠল। শেহজাদকে তো উনি চেনেন, ছেলেটা আবার কিছু বলেছেন নাকি? বকেছে ওকে? আরু, বল না মা, কি হয়েছে? শেহজাদ তো অপারেশনে গেছে, তাই কল করে বললো আমাকে। এজন্য এত রাতে কল করলাম তোকে। কিন্তু তুই এভাবে কেন কাঁদছিস? ও কি তোকে বকেছে আরু? আরহাত তাড়াতাড়ি মাথা নাড়ল, কাঁদতে কাঁদতে বলল, না না মামি, উনি আমাকে কিছুই বলেননি। তাহলে এমন করে কাঁদছিস কেন মা? আমাদের তো ভয় লাগছে।
মমতাজ বেগমের গলায় এবার মায়ের অসহায়ত্ব স্পষ্ট। আরহা চোখ মুছে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, উনি অপারেশনে গেছেন মামি। আমি কত কষ্ট করে ভাত রান্না করেছি, আম্মু মাংস দিয়েছে, সেগুলো গরম করেছে, আর উনি সেসব না খেয়ে চলে গেলেন। আর এখন যাওয়ার পর থেকে একবারও কথা হয়নি। বুকটা ধড়ফড় করছে, খুব চিন্তা হচ্ছে, খুব ভয় করছে মামি। বারবার মনে হচ্ছে যদি কিছু হয়ে যায়। কথা শেষ অংশটা বলে আবারও কান্নায় ডুবে গেল সে। মমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন। ছেলের পেশার সঙ্গে এই ভয়টা তার বহু বছরের সঙ্গী, তবু নিজের কষ্টটা গোপন করে নরম স্বরে বললেন, পাগলি মেয়ে, এজন্য তো কান্না করে। শেহজাদ বরাবরই এমন। দায়িত্বের সময় ওর নিজের কথা, নিজের পরিবারের কথা সব ভুলে যায়, কারণ তখন দেশের মানুষই ওর প্রথম দায়িত্ব। তুই আজ প্রথমবার এই অপেক্ষাটা করছিস, কিন্তু জানিস এই অপেক্ষার সঙ্গে আমাদের পরিচয় আজকের না। শেহজাদ যখন ট্রেনিংয়ে ছিল তখনও দিনের পর দিন কোনো খবর পেতাম না। পরে পোস্টিং, সীমান্ত অপারেশন, কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি। তবু একটা জিনিস কখনো ছাড়েনি, আল্লাহর ওপর ভরসা। চিন্তা করিস না, ওর কাজ শেষ হলেই ফিরবে। আফতাব হোসেনও শান্ত কণ্ঠে বললেন, মামুনি, সেনাবাহিনীর একজন অফিসারের যেমন এমনই। অপারেশনে গেলে অনেক সময় ফোন করার সুযোগ থাকে না, তাই বলে এই নয় যে ও বিপদে আছে। সৈনিকের পরিবার হতে হলে বুকটা একটু শক্ত করতে হয়। আর কারণ ওরা যখন দেশের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকে, তখন আমাদের দোয়াটাই ওদের সবচেয়ে বড় শক্তি হয়ে থাকে। এখন তুই যদি সারা রাত কাঁদিস, তাহলে সে রাত ফিরে এসে নিজেকেই দোষ দেবে। বুঝলো ওদের কথা, কিন্তু মন তো মানছে না। কেমন ভয় করছে, ভেতরটা কু ডাকছে। আরহাকে চুপ থাকতে দেখে মুচকি হাসলো মমতাজ বেগম। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন, এখন উঠে মুখ ধুয়ে 2 লোকমা খেয়ে নে। না খেয়ে থাকলে আমার ছেলেটা আবার ফিরে এসে তোকে বকবে, আর তার আগে আমি বকবো। শরীরের প্রতি কোনো অবহেলা নয়, খেয়ে দ্রুত মেডিসিন নিবি। রাত কিন্তু অনেক হয়েছে, খাবার শেষ করে গিয়ে ঘুমা। সকালে উঠে দেখি শেহজাদ ঘুমাচ্ছে। মমতাজ বেগমের মুখে কথাটা শুনে কান্নার মাঝে আরহার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মনে হলো দূর থেকেও এই মানুষ দুজন ঠিক বাবা মায়ের মতো তার মাথায় স্নেহের হাত রেখে আছেন। রাত ঠিক 2টো, চারপাশে ঘন অন্ধকার, আকাশ জুড়ে মেঘের আনাগোনা, মাঝে মধ্যে চাঁদের ক্ষীণ আলো মেঘের ফাঁক করে বেরিয়ে এসে আবার মিলিয়ে যাচ্ছে। সীমান্ত ঘেঁষা নির্জন এলাকাটা যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটতে চলেছে। দূরে পরিত্যক্ত একটি পুরনো গোদামঘর, বাইরে থেকে দেখে সাধারণ পরিত্যক্ত স্থাপনা মনে হলো মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্য বলছে আজ রাতের অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের চালান এখানে হাত বদল হবে। গোদামঘর থেকে প্রায় 200 মিটার দূরে ঝোপঝাড় আর অন্ধকারের আড়ালে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর বিশেষ অপারেশন টিম। সবার গায়ে কালো ট্যাকটিক্যাল কম্ব্যাক্ট ইউনিফর্ম, মাথায় ব্যাটেল স্টিক হেলমেট, বুলেট প্রুফ ভেস্টে অতিরিক্ত ম্যাগাজিন, মেডিকেল পাউচ আর কমিউনিকেশন ডিভাইস সযত্নে লাগানো। প্রত্যেকের কানে এনক্রিপ্টেড ইয়ারপিস। অস্ত্রগুলো সেফ মোডে থাকলেও আঙ্গুল ট্রিগারের খুব কাছে। টিমের মাঝখানে নিচু হয়ে বসে আছে ক্যাপ্টেন শেহনাজ মির্জা। নাইট ভিশন ডিভাইস চোখে লাগিয়ে দূরের গুদাম ঘরের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে সে। তার ডান পাশে মেজর মাহমুদ ইসলাম আর বাঁ পাশে লেফটেন্যান্ট সোহাগ। তাদের সঙ্গে রয়েছে ইউনিটের আরও কয়েকজন অভিজ্ঞ কমান্ডো অফিসার, যারা বহুল সফল অপারেশনে অংশ নিয়েছিলেন। সবাই সম্পূর্ণ নীরব, শুধু ইয়ারপিসের মাঝে মধ্যে ভেসে আসছে চাপা কণ্ঠের রিপোর্ট। আলফা টিম ইন পজিশন, ব্রাভো টিম রেডি, চার্লি টিম ওয়েল সাইড কভার করছে। শেহজাদ হাতঘড়ির দিকে একবার তাকালো। রাত 2:03। ঠিক তখনই দূরে দুটি কালো এসডিভির হেডলাইট অন্ধকার চিরে এগিয়ে এলো। নির্ধারিত গুদামঘরের সামনে এসে গাড়ি দুটো থামতে একে একে নেমে এলো কয়েকজন সশস্ত্র ব্যক্তি। নাইট ভিশনে সবুজ আলো একে একে মুখগুলো স্পষ্ট হলো। 1-2 নয়, প্রায় 18 জনের মতো সশস্ত্র লোক। শেহজাদ ভালো করে চারদিকে একবার নজর বুলিয়ে খুব নিচু স্বরে বললেন, কাউন্ট 18, অল হ্যাভিলি আর্মড। স্যার, গাড়ির পেছনে বড় একটা কাঠের ক্রেট নামানো হচ্ছে, সম্ভবত ওগুলোতে অস্ত্র আছে। আমরা কি ফায়ার ওপেন করব? লেফটেন্যান্ট সোহাগ বলল। সবাই একে একে নিজেদের মতো করে কিছু বললেও মেজর মাহমুদের চোখ এক মুহূর্তের জন্য টার্গেট থেকে সরল না। সকলের কথা শুনে তিনি খুব শান্ত গলায় বললেন, না, এখনই নয়, সবাই ওয়েট করো। কেউ ফায়ার ওপেন করবে না। পুরো চালান আর মূল লিডারকে কনফার্ম না করে আমরা মুভ করব না। কয়েক সেকেন্ডের মধ্যে গুদাম ঘরের ভেতর থেকে আরও 3 জন বেরিয়ে এলো। তাদের একজনকে দেখে শেহজাদের চোখ শুরু হয়ে গেল। মুখটা আগেও দেখেছে সে, কিন্তু কোথায় এই মুহূর্তে সেটা মনে করতে পারল না।
তবে মন বলছে মিলিটারি ইন্টেলিজেন্সের ফাইলে থাকা চক্রটির অন্যতম প্রধান সমন্বয়কারী হতে পারে। মেজর মাহমুদ আরও একবার চারদিকে দেখে নিয়ে ধীরে ধীরে মাইক্রোফোন অন করলো। সাইনবোর্ড টু অল ইউনিটস, টার্গেট লিডার ভিজুয়াল কনফার্মড, সবাই স্ট্যান্ড বাই। আমরা সিগন্যালের আগে কেউ কোনো অ্যাকশন নেব না। চারপাশে আবার নেমে এলো থমথমে নীরবতা। শুধু দূরে অস্ত্রের কাঠের বাক্স নামানোর ক্ষীণ শব্দ আর রাতের বাতাসে দুলতে থাকা শুকনো পাতার মৃদু খসখসানি শোনা যাচ্ছে। সেই নীরবতার মাঝে শেহজাদ নিজের রাইফেলটা আরও শক্ত করে ধরল। মাঝখানে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ইয়ারপিসে ভেসে এলো কর্নেল আসাদ শিকদারের দৃঢ় কণ্ঠ। অল ইউনিটস, গ্রিন সিগন্যাল, মুভ। কর্নেল আসাদ শিকদারের নির্দেশ কানে আসতেই ঝোপঝাড়ের আড়াল থেকে বজ্র গতিতে বেরিয়ে এলো সেনাবাহিনীর বিশেষ অপারেশন টিম। সামনে এগিয়ে বজ্রকণ্ঠে গর্জে উঠল শেহজাদ। বাংলাদেশ আর্মি, কেউ নড়বে না। অস্ত্র মাটিতে ফেলে দুহাত মাথায় উপরে তুলুন। মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু পরের সেকেন্ডে কোনো সতর্কতা ছাড়াই অপরাধীরা এলোপাথারি গুলি ছুড়তে শুরু করলো। গুলিগুলো শীট কেটে কংক্রিটের দেয়াল আর গাড়ির বডিতে আঘাত হানলো। পরিকল্পনা মতো সবাই আগের কভারে চলে যাওয়ায় বড় কোনো ক্ষতি হলো না। শেহজাদ হাঁটু গেড়ে বসে নিখুঁত নিশানাটা পাল্টা গড়ে ছুড়ল। ওর গুলিতে পরপর দুজন সন্ত্রাসী মাটিতে লুটিয়ে পড়ল। ডান দিক থেকে লেফটেন্যান্ট সোহাগের গর্জন শোনা গেল। আলফা, লেফট ফ্রাঙ্ক ক্লিয়ার। আরেক দল কমান্ডো দ্রুত গুদামের পেছনের দিক ঘিরে ফেলল। চারদিকে শুধু গুলির বিকট শব্দ। কংক্রিটের দেয়ালে গুলি লেগে আগুনে ফুলকির মতো ছিটকে পড়ছে স্পার্ক। ঠিক তখনই শেহজাদের চোখে পড়ল একজন সন্ত্রাসী গোপনে একটা কাঠের বক্সের আড়ালে বসে গ্রেনেডের পিস খুলছে। তার লক্ষ্য সোজা আলফা টিম। 1 সেকেন্ডও দেরি করল না শেহজাদ। গ্রেনেড বলে চিৎকার করে উঠে বিদ্যুৎ গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে পাশের এক অফিসারকে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। পরক্ষণে প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠল। ধোঁয়া আর ধুলোয় ঘন মেঘ চারদিকে ছড়িয়ে পড়ল। বিস্ফোরণের অভিঘাতে কয়েক ফুট দূরে ছিটকে পড়ল শেহজাদ। কানের ভেতর তীব্র শো শো শব্দ হওয়ার সাথে ডান বাহুর ওপর আগুনের মতো জ্বালা ছড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উষ্ণ রক্ত গড়িয়ে নামতে শুরু করলো। নিচে তাকে বসলো ধাতব স্প্রিন্টারের একটু টুকরো তার বাহু ছেড়ে ঢুকে গেছে। ইউনিফর্ম রক্তে ভিজে যাচ্ছে। নিজেদের একজন দক্ষ অফিসারকে রক্তাক্ত অবস্থায় দেখে মুহূর্তের জন্য সবাই থমকে গেল। সোহাগ ছুটে আসতে চাইলেই শেহজাদ গর্জে উঠল, স্টে ইন কভার, আমার দিকে কেউ আসবে না, টার্গেট আগে। পুরো ব্যথায় শরীর অবশ্যের মতো লাগলেও তাতে দাঁত চেপে আবার রাইফেল তুলে নিল সে। এখন ব্যথা অনুভব করার সময় নয়। সামনের দিক থেকে চক্রের মূল নেতা পালানোর চেষ্টা করছে। শেহজাদ দেয়ালের আড়ালে বদলাতে দ্রুত এগিয়ে গেল। লোকটা গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই শেহজাদ গর্জে উঠল, ড্রপ ইউর উইপন। লোকটা শেহজাদের কথায় কান দিয়ে উল্টো পিস্তল তুলল, কিন্তু পর মুহূর্তে মেজর মাহমুদের নিখুঁত গুলিতে লোকটার হাত থেকে অস্ত্র ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে 2 কমান্ডো তাকে মাটিতে ফেলে আটক করে ফেললেন। এদিকে সোহাগের নেতৃত্বে অন্য দল গুদামের ভেতর ঢুকে একের পর এক কাঠের ক্রেট উদ্ধার করেছে। ক্রেট খুলতেই সবার চোখ কঠিন হয়ে উঠল। সারি সারি আধুনিক রাইফেল, হ্যান্ড গান, হাজার হাজার রাউন্ড গুলি আর উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক। সোহাগ এয়ারপিসে রিপোর্ট দিল, টার্গেট এরিয়া সিকিউর, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্পন্ন। মেজর মাহমুদও কথা যোগ করলেন, মূল আসামিসহ মোট 17 জন গ্রেপ্তার। একজন পালিয়েছে হয়তো, এদের মধ্যে আরেকজন আহত। সম্পূর্ণ এলাকা এখন আমাদের নিয়ন্ত্রণে। কয়েক সেকেন্ড পর এয়ারপিসে কর্নেল আসাদ শিকদারের কণ্ঠ ভেসে এলো, ওয়েল ডান জেন্টলম্যান, অপারেশন সফল। চারপাশ ধীরে ধীরে শান্ত হয়ে এলো, কিন্তু সেই নীরবতার মাঝে শেহজাদের শরীরটা একটু দুলে উঠল। এতক্ষণ অ্যান্ড্রু নারীর জোরে টেন না পেলেও এখন রক্তক্ষরণ বাড়ছে। ডান হাত বেয়ে রক্ত টুপ টুপ করে মাটিতে পড়ছে। শোক ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। শেহজাদ, তুই আহত হয়েছিস? শেহজাদ ম্লান হেসে রক্তাক্ত বাহুর দিকে একবার তাকালো। ও কিছু না, সামান্য স্প্লিন্টার। মেজর মাহমুদ ক্ষতটা দেখে ভ্রুকুচকে বললেন, এটাকে সামান্য মনে হচ্ছে আপনার? কত রক্ত ঝরছে। এবার যথেষ্ট হয়েছে ক্যাপ্টেন, আর কোনো কথা নয়, মেডিকেল টিমের কাছে চলুন। সে মাথা নাড়ল, যাবো তো, তবে পুরো এলাকা আগে আরেকবার ক্লিয়ার করি স্যার। ক্যাপ্টেন, অপারেশন শেষ, কোনো কথা নয়, এটা আদেশ। শেহজাদ কিছু বলতে গিয়েও থেমে গেল। ওর শরীর কেমন দুলছে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে উঠল যেন। সে নিজেকে ঠিক রাখার জন্য মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু দৃষ্টি আর স্থির করতে পারল না। সোহাগ দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করে দৌড়ে এলো। শেহজাদ কিছু বলার আগেই হাঁটু দুটো ভেঙে এলো ওর।
রাইফেলটা হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। চোখের সামনে সব কিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। দূরের মানুষের কণ্ঠস্বরগুলো এমন লাগছে শুনতে যেন পানির নিচ থেকে ভেসে আসছে। শেষবারের মতো দাঁড়িয়ে থাকার চেষ্টা করেও পারল না। পরের মুহূর্তে শরীরের ভার সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়তে নিলে সোহাগ দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে। শেহজাদ, চোখ খোল। ঠিক আছিস তুই, ক্যাপ্টেন? কিন্তু কোনো সাড়া নেই। সেন্সলেস হয়ে গেছে শেহজাদ। ওর মাথাটা নিস্তেজ হয়ে সোহাগের কাঁধে হেলে আছে। হঠাৎ করে ওকে এমন দেখে ভয় পেল সকল অফিসাররা। মেজর মাহমুদের মুখের ভাব মুহূর্তে বদলে গেল। তিনি জোরে চিৎকার করে শক্ত করে চেপে ধরে নিচু গলায় বলল, এভাবে ঘুমিয়ে পড়া মানুষ তুই না বন্ধু, দ্রুত সুস্থ হয়ে যা। আর হাতুর অপেক্ষাতেই আছে। স্ট্রেচার নিয়ে দ্রুত সামরিক অ্যাম্বুলেন্সের দিকে ছুটে গেল মেডিকেল টিম। দূরে তখন ওর লাল নীল জরুরি বাতির আলো অন্ধকার রাতটাকে কাঁপিয়ে দিচ্ছে। অপারেশন সফল হয়েছে ঠিকই, কিন্তু সেই বিজয়ের আনন্দ যেন কারো চোখে ধরা পড়ল না। নিজের সেরা অফিসারকে অচেতন অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলে দিতে দেখে প্রতিটি সৈনিকের মুখে নেমে এলো নিঃশব্দ ভার।